অবশেষে একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন। অভ্যন্তরীণ উন্নয়ন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা নয় বললেন পানি সম্পদ মন্ত্রী। হামে আরও ৮ শিশুর মৃত্যু। পরিস্থিতির জন্য বিগত সরকারের ব্যর্থতাকে দুষলেন বিশেষজ্ঞরা। শিশুর নিরাপত্তায় মূল অগ্রাধিকার বললেন স্বাস্থ্যমন্ত্রী। কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ। ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৬৭, খাসি ৩০ টাকা। পচন রোধে বিনামূল্যে লবণ দেবে সরকার। এবং শুরুর ১ ঘন্টার মধ্যে শেষ রেলের আগাম টিকিট বিক্রি। ফিরতি যাত্রার টিকিট ২১ মে থেকে অনলাইনে শতভাগ বিক্রি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। ৬ দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প, যার প্রথম ধাপ বাস্তবায়নে ব্যয় হবে ৩৪,৪৯৭ কোটি টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে মোট ৯টি প্রকল্পের অনুমোদন পায়। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় এটা নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কিছুই নেই। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্পের মূল লক্ষ্য হল শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পানির ঘাটতি মোকাবিলা, নদী ব্যবস্থা পুনরুজ্জীবন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামগ্রিক পানি ব্যবস্থাপনার উন্নয়ন নিশ্চিত করা। ৬ দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকল্পটি অনুমোদন পেল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থাপিত ১৬ প্রকল্পের মধ্যে পাশ হয় ৯টি। পরে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প, সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। তিনি জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ে বাস্তবায়নে ব্যয় হবে ৩৪,৪৯৪ কোটি টাকা। সম্পূর্ণ জিওবি ফান্ড, আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। 2033 সনে এই প্রজেক্টটা শেষ হবে। 7 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ শুরু হবে দ্রুতই। রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে 24 জেলার মানুষ কৃষি সুবিধা পাবেন। কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, যশোর, খুলনা, ওই অঞ্চলগুলা, সেখানে 24টা জেলার জনসংখ্যা, জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারবো। পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজের পাশাপাশি গঙ্গা চুক্তি নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে কাজ করছে কারিগরি দল। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে ভারত বাংলাদেশ সম্পর্কে খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলেন, বিজেপির হিন্দুত্ববাদী আচরণের পরও ঢাকাকে নিজস্ব পররাষ্ট্রনীতিতেই অটল থাকতে হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখা জরুরি বলে মন্তব্য করেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি বিজেপি। রাজ্যে দলটির এই উত্থানে যেমন ভারতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, তেমনি বিজেপির হিন্দুত্ববাদী আচরণের কারণে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জন্য থাকে নানা হিসেব নিকাশ। সেখানে যেহেতু উগ্র হিন্দুত্ববাদ রয়েছে এই মুহূর্তে, সেজন্য মুসলিমদের জন্য একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটার রেশ বাংলাদেশের বর্ডারে পড়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। বিশেষ করে এই পশ্চিমবঙ্গের যে মুসলমানরা আছে তাদেরকে তিনি বাংলাদেশি বলে অভিহিত করেছেন। পুরো নির্বাচনী প্রচারণায় মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সরব ছিলেন বিজেপি নেতারা। এমনকি জয়ের পর মুসলিম ভোটারদের অবদান সরাসরি অস্বীকার করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে থাকা মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেও আখ্যা দিয়েছেন একাধিকবার।
একদম সেপারেট করে দাও এখানকার এইসব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया। ये जीत हिंदुत्व का जीत है। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন রাজনৈতিক পট পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। এখন নিজেদের পররাষ্ট্রনীতি অনুসরণ করেই পদক্ষেপ নিতে হবে ঢাকাকে। বিজেপি যেহেতু একটু এক্সট্রিমিস্ট চরমপন্থী রাজনৈতিক দল, তারা এই এক ধরনের এন্টি বাংলাদেশি কার্ড ব্যবহার করে। তারা যদি এই বাংলাদেশের দাবি দেওয়ার সাথে তারা যদি বলে যে তোমরা তোমাদের লোকগুলো ফেরত নাও, তাই না, তখন একটার সাথে আরেকটা জড়ায় যাবে আর কি। তো সেই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবে বাংলাদেশ, সেটা দেখার বিষয়। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান এবং আসামে দলটির অবস্থান সুদৃঢ় হওয়ায় ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিবেশীদের সাথে সম্পর্ক পুনরুজ্জীবিত করার একটি রাজনৈতিক সুযোগও তৈরি হয়েছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং বিজেপি সরকার তাদের পলিসিটা আসলে কি বাংলাদেশকে নিয়ে, এবং সেই তথাকথিত যে কথাটা বলা হচ্ছে যে অনেক বাংলাদেশের মানুষ ওখানে থাকে, অনেকে আশ্রয় নিয়ে থাকে, আমরা জানি যে অনেক ক্রিমিনালরাও আশ্রয় নিয়ে পশ্চিমবাংলায় থাকে। তাদের ব্যাপারে বিজেপি সরকারের অবস্থান কি হবে সেটি আসলে আমরা এখনো সময় আসেনি, একটু সময় লাগবে আমাদেরকে এটা বুঝতে। বাংলাদেশের প্রায় 3/4 স্থলসীমা এবং বাণিজ্য যাতায়াতের বড় অংশই হয় পশ্চিমবঙ্গ রাজ্যকে ঘিরে। তাই সম্পর্ক এগিয়ে নিতে পররাষ্ট্র নীতি বাস্তবায়নের বিকল্প নেই বলেই মনে করেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় হামে আরও 8 জনের মৃত্যু হয়েছে। ওই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1615 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট 432 জনের মৃত্যু হয়েছে, আর 53,056 জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। হামের টিকা কার্যক্রম নিয়ে দোষারোপ নয়, সন্তানের নিরাপত্তা নিশ্চিত করাই মূল অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেন, আওয়ামী লীগ আমলে ডেটা ট্যাম্পারিংয়ের মাধ্যমে টিকাদানের মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। শুরুতে টিকা দেয়া উপজেলাগুলোতে সংক্রমণ কমেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি প্রভাত চন্দ্র বিশ্বাস। সকালে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। এমদাদুল হক খানের রিপোর্ট। সরকারি ভ্যাকসিনের বর্তমান পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বলেন, এখন পর্যন্ত প্রায় 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, বাকিরাও শিগগিরই টিকার আওতায় আসবে। এই কার্যক্রমের অতীত ভুল ত্রুটি না খুঁজে সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি। আমরা বেশিরভাগ ডিস্ট্রিক্ট মোর দেন 100% আমরা টিকা কভারেজ করেছি। টার্গেটে যেই কয়েকটা বাকি আছে only 1 or 2% ওগুলি চলমান, এবং এখন আমরা মাইকিং করতেছি প্রতিটি এলাকায় যারা ভ্যাকসিন পায় না, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে করে একটা বাচ্চা নিজের টিকা দিতে বাইরে না পড়ে। আগামী জুন থেকে 2 ধাপে ভিটামিন এ ক্যাপসুল বিতরণ করা হবে বলে জানান মন্ত্রী। ডাক্তাররা সন্তুষ্ট আছে, আপনারা জানেন, আমরা চেষ্টা করতেছি, আপনারা আমাদের সহযোগিতা করুন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেন, বিগত সরকারগুলোর অদক্ষতা, ডেটা ট্যাম্পারিং ও দুর্বলতায় হাম মহামারী আকার ধারণ করেছে। সরকারের আপনার দুর্বলতা, তাদের ভবিষ্যৎ তারা চিন্তা করেনি, এবং তাদের অদক্ষতা বিভিন্ন কারণে সেই মিজলস রাউন্ড একেবারেই হয়নি, যার ফলে আজকে আমরা এই ডিজাস্টারের মধ্যে জাতিগতভাবে পড়েছি। আমাদের শিশুরা যদি সুপুষ্ট থাকতো, তাদের পুষ্টিহীনতা না ভুগত, আমি একজন পুষ্টিবিদ হিসাবে আমি বিশ্বাস করি আমাদের শিশু মৃত্যু এতগুলো হতো না। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, 1,80,00,000 শিশুকে টিকাদান লক্ষ্যমাত্রার দোরগোড়ায় বাংলাদেশ। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রার আমরা অর্জনের একদম দোরগোড়া, যেটাকে বলা হচ্ছে যে 100%-এর কথা বলা হয়। সুবিধাবঞ্চিত এলাকায় মোবাইল টিকাদান চলছে জানিয়ে তিনি বলেন, ভ্যাকসিনের কোনো সংকট নেই, পাইপলাইনেও পর্যাপ্ত মজুদ রয়েছে। যে অনেকগুলো জায়গাতে কিন্তু আমরা মোবাইল টিমও গঠন করে দিয়েছি, সোদের জন্য আমরা তাদেরকে আমাদের কভারেজের মধ্যে নিয়ে আসতে পারি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।
নৈতিক, ধর্মীয় ও পারিবারিক শিক্ষায় শিক্ষিত আগামী প্রজন্মই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সোলার এনার্জি ব্যবস্থাপনা কার্যক্রমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, সেশন জট মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট বিএনপি সরকার। নৈতিকতায়, আদর্শ দিক, রিলিজিয়াস ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস আমাদেরকে গুরুত্ব দিতে হবে। দেশকে ভালোবাসতে হবে, লেখাপড়া ঠিক মতো করতে হবে। যদি আমরা উৎপাদনশীল, কর্মমুখী মানব সম্পদ আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দেশ। আমরাও তোমাদের কাছ থেকে চাচ্ছি এক্সট্রা অর্ডিনারি আউটপুট। কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবছর গরুর কাঁচা চামড়ার দর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা ধরা হয়েছে, আর ঢাকার বাইরে প্রতি বর্গফুটের দাম ৫৬ থেকে ৬২ টাকা। এদিকে সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং সারা দেশে বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বিকেলে সচিবালয়ে কোরবানি সম্পর্কিত সভা শেষে ব্রিফিংয়ে কোরবানির পশুর চামড়ার দাম তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গরুর চামড়া ঢাকার ভিতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা। আর সারা দেশে, ঢাকার ভিতরে বাইরে আর কোনো ক্লাসিফিকেশন নাই, সারা দেশে খাসির চামড়া ২৫ থেকে ৩০ টাকা, বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা। আগামী কুরবানির ঈদে আমরা ইনশাআল্লাহ চামড়াগুলি সংরক্ষণ করব, যাতে পরবর্তী সময়ে এটির পরিপূর্ণ সদ্ব্যবহার হয়। কোরবানির ঈদকে সামনে রেখে রাজবাড়ীতে প্রস্তুত রয়েছে ৭০,০০০ পশু। শেষ সময় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটা তাজাকরণ। তবে বিদেশি পশুর আমদানি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। খামার পরিদর্শন ও সুস্থ পশুপালনে খামারিদের পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। মোহাম্মদ ইউসুফ মিয়ার তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ী জেলায় ৮,৮৭২ জন খামারি প্রায় ৭০,০০০ গরু প্রস্তুত করেছেন। জেলায় কোরবানি পশুর চাহিদা রয়েছে প্রায় ৫৫,০০০। স্থানীয় চাহিদা মিটিয়ে ১৫,০০০ পশু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কোরবানির চাহিদা পূরণ করবে। কোনো প্রকার ইনজেকশন বা কৃত্রিম ওষুধ ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পালন করা পশুর চাহিদা বাজারে বেশি। বিদেশ থেকে পশু আমদানি বন্ধ না হলে লোকসানের শঙ্কা করছেন খামারিরা। আমাদের কোরবানির জন্য এবার ৫০টি ষাঁড় গরু আছে, গমের বসে আছে, ভুট্টা আছে, মসুরের বসে আছে, মানে সব দানাদার খাবার, খাদ্য খাবার সব কিছুর দাম বেশি। ইন্ডিয়াতে কোনো গরু আসে তাহলে আমাদের যে খাবারের দাম, এই খাবারের দাম হিসেবে আমাদের গরুতে ফার্মে লস হবে। কোরবানির সময় হলে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে পশু আসে, আমাদের খামারিদের সবকিছু সর্বনাশ হয়ে যায়। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত প্রাণীজ আমিষ যাতে আসন্ন ঈদে মানুষ পেতে পারে সেই লক্ষ্যে কাজ করছেন তারা। প্রাণী সম্পদ দপ্তর এই খামারগুলো ভিজিট করে প্রতিনিয়ত। আমরা মনে করি যে সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত প্রাণীজ আমিষ যাতে আসন্ন কোরবানির মাধ্যমে দেশের মানুষ পেতে পারে, তার জন্য প্রাণী সম্পদ দপ্তর এই খামারিদের পাশে আছে এবং কাজ করে যাচ্ছে। কোরবানির জন্য প্রস্তুত রাজবাড়ির সকল গবাদি পশু সুস্থ এবং স্বাস্থ্যসম্মত বলে দাবি সংশ্লিষ্টদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরুর ১ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের নির্ধারিত সব টিকিট। সকাল ৮টায় অনলাইনে এই টিকিট বিক্রি শুরু হয়, আর বেলা ২টায় বিক্রি হয় পূর্বাঞ্চলের জন্য নির্ধারিত টিকিট। প্রথম দিন দেওয়া হয়েছে ২৩ মের টিকিট। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকালের দিকে টিকিট কিনতে আগ্রহী মানুষদের সংখ্যা ছিল বিপুল। বিশেষ করে প্রথম আধা ঘন্টায় টিকিট কেনার জন্য ৬০ লাখ বার চেষ্টা হয়। পূর্বাঞ্চলের টিকিটের জন্য ওয়েবসাইটে বিপুল হিট হয়। দেশের যে কোনো সংকট উত্তরণে বিএনপি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, বিগত সরকার ঢাকার শৃঙ্খলা ফেরাতে কোনো চেষ্টাই করেনি। তবে বর্তমান সরকার নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। রাজধানীতে যত্রতত্র হকার বসতে দেওয়া হবে না বলেও জানান ডিএসসিসির প্রশাসক। ২ মাস হলো সরকার ক্ষমতায় এসেছে, এখনই অনেকে লম্পজম্প করছেন
বিএনপিকে ভয় দেখাচ্ছেন, কিন্তু বিএনপি মাটি থেকে জন্ম হয়ে আজকে এই পর্যায়ে এসেছে। 5ই আগস্টের পরে সারা ঢাকা শহর হকার দিয়ে ভরে গেল। তাহলে এগুলোর সমস্যার কিভাবে হবে? এগুলোর সমাধান আমাদের করতে হবে। সেই ব্যাপারে আপনাদেরকে নাগরিকরা এগিয়ে আসতে হবে। ফুটপাত আর মানুষের চলাচলের জন্য সেই চলাচলের ব্যবস্থা রাখতে হবে। কিছু কিছু জায়গায় আমরা সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত হকারদের বসার সুযোগ করে দেব। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে প্রথম দিনের ভোট গ্রহণ। এবার 14টি পদের বিপরীতে লড়েছেন 40 জন প্রার্থী। আনন্দ উদ্দীপনায় এই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি, জামাত ও এনসিপি সমর্থিত প্যানেল। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 ও 4 আসনে বিএনপি প্রার্থীদের শপথ ও ফলাফল প্রকাশে অনুমতি চেয়ে করা আবেদনের উপর বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মুদাসির আলীর প্রতিবেদন। বুধবার সকাল থেকেই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে আইনজীবীদের দীর্ঘ লাইন ভোট দেওয়ার জন্য। সকাল 10টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে ভোট দেন আইনজীবীরা। এবারে মোট ভোটার 11,097 জন। সভাপতির 1টি, সহসভাপতির 2টি, সম্পাদকের 1টি, কোষাধ্যক্ষের 1টি, সহ সম্পাদকের 2টি এবং সদস্যের 7টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন প্রার্থী। বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থিত প্যানেল এতে অংশ নিয়েছে। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানান বিএনপি সমর্থিত নীল প্যানেলের সংশ্লিষ্টরা। ইনশাআল্লাহ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং সেই ভোটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয়লাভ হবে। সকাল থেকেই সকল ভোটার যার যার নিজস্ব আইডি কার্ড নিয়ে নির্বাচনে প্রবেশ করতেছে। প্রথম দিনের ভোট গ্রহণে তেমন কোনো অভিযোগ না থাকলেও শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় থাকে কিনা তা কিছুটা সংশয় জানান জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের সংশ্লিষ্টরা। এনসিপি সমর্থিত লাল সবুজ প্যানেলেরও প্রত্যাশা সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট। একটা দলীয় বৃত্তের মধ্যে বন্দী হয়ে পড়ছিল, সেখান থেকে বের করে আনার ক্ষেত্রে অ্যাডহক কমিটি যেভাবে বা সুপ্রিম কোর্টে নির্বাচনের যে পরিবেশ তৈরি হয়েছে, এটা শেষ পর্যন্ত আমরা দেখতে চাই। নির্বাচন কমিশনে যারা কাজ করছেন তারা প্রশ্নের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ ভূমিকা রাখবেন, এই আস্থাটা রেখেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি এবং অব্যাহত রাখছি। দ্বিতীয় দিনে বৃহস্পতিবার শেষ হবে ভোট গ্রহণ। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হবে এমনটাই প্রত্যাশা সাধারণ আইনজীবীদের। আমার মনে হলো পরিবেশটা নিরিবিলি এবং সুন্দর, গ্যাদারিং নাই, সবাই সুন্দরভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করছে। আজকের যে সার্বিক পরিবেশ পরিস্থিতি এটা খুবই সন্তোষজনক। প্রায় 40 জনের নমিনেশন বাতিল করেছিল। এটা যদি থাকতো আমার মনে হয় আরও একটা ভালো হতো, যে শুধুমাত্র সবাইকে নিয়েই তো ভোট দেওয়া উচিত। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম 2 আসনে একই দলের প্রার্থী সরওয়ার আলমগীরের শপথ ও ফলাফল প্রকাশের অনুমতি চেয়ে করা আবেদনের আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজকে তারা যে দরখাস্ত নিয়ে এসেছিলেন সেই দরখাস্তের বিষয়বস্তু ছিল, যেহেতু ইলেকশন হয়ে গেছে এখন তাদেরকে রেজাল্ট পাবলিকেশন এবং শপথ নেওয়ার সুযোগ করে দেওয়া হোক। কিন্তু আমরা বলেছি মূল আপিল তো এখনো শুনানি হয়নি। মূল আপিল শুনানি না হয়ে এই ধরনের অ্যাপ্লিকেশন যদি গ্রহণ করা হয় তাহলে মূল আপিল শুনানির আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে বিজয়ী প্রার্থীদের শপথের কথা থাকলেও উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান আইনজীবী শিশির মনির। আগামীকালকে আদেশ হলো ওই দুটি দরখাস্তের উপরে আদেশ থাকবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছে। দুপুরের দিকে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা ক্যান্টিনে খাবার খাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। দগ্ধদের শরীরের 5 থেকে 80% পুড়ে গেছে বলে জানিয়েছে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। 3তলা ডরমিটরি রুম, সেখানে নিচতলায় একটা ডাইনিং রুম এবং কিচেন রুম আছে, যেখানে তাদের 12টা 30 মিনিট থেকে দুপুরের খাবার শুরু হয়। কিছু লোক খাবার নিয়ে টেবিলে খেতেছিল, আর কিছু লোক খাবার নেওয়ার জন্য লাইনের মধ্যে ছিল। এমন সময় এই
বিস্ফোরণটা সংঘটিত হয়। 12 জনের মতো আহত হয়েছে বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে। আমরা সবাই আপনার বার্ন ইউনিটে চিকিৎসাধীন, একজনের অবস্থা একটু আশঙ্কাজনক বলে জানায়। উত্তরায় মাইলস্টোন বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগে ডক্টর ইউনূস সহ 16 জনের বিরুদ্ধে করা মামলার আবেদনকারী উসাইমং মারমাকে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের এজেন্ট বলে দাবি করেছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। দুপুরে ডিআরইউতে সশস্ত্র বাহিনীর মর্যাদা, মনোবল ও জাতীয় স্বার্থ রক্ষার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন সংগঠনটির সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান সাইফ। তিনি বলেন, কিছুদিন আগেও সন্তু লারমার স্ত্রী কানাডায় একটি কনফারেন্স করেছে, সেখানে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। বিমান বাহিনীর সঙ্গে চরমপন্থাকে জড়ানো এই ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন সাইফুল্লাহ খান। সিং মারমা কে, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কোথায় থাকে, ওনার সম্পর্কে একটু খোঁজ খবর নেন। কিছুদিন আগেও আপনার হলো সন্তু লারমার স্ত্রী, সে কানাডায় একটা কনফারেন্স হয়েছে, ওইখানে যত ধরনের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর তথ্য, আমাদের সশস্ত্র বাহিনী পাহাড়ে এ হয়েছে ওই হয়েছে, এরা হলো কুকিচিন, এই যে যারা আছে এদেরই একটা মানে অংশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজের পাশে থাকা নিজেদের 30টি মিসাইল সাইট পুনরুদ্ধার করেছে ইরান। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যৎ বহুজাতিক সামরিক মিশনে ড্রোন, টাইফুন যুদ্ধবিমান এবং রয়্যাল নেভির যুদ্ধজাহাজ HMS ড্রাগন মোতায়েন করা হবে যুক্তরাজ্য। ইরানের সাথে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে গেলে নতুন সামরিক অভিযান অপারেশন স্লেজ হ্যামার শুরু করার কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। হরমুজের পাশে থাকা নিজেদের 33টি মিসাইল সাইটের মধ্যে 30টি সাইট পুনরুদ্ধার করেছে ইরান। এতে করে সেখান দিয়ে চলাচল করা জাহাজগুলো ইরানি মিসাইলের ঝুঁকির মধ্যে পড়ে গেছে। ইরানের সাথে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে গেলে নতুন সামরিক অভিযান অপারেশন স্লেজ হ্যামার শুরুর কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। আলোচনাগুলো চলমান থাকায় প্রশাসনের ভিতরে এই সংখ্যা তৈরি করছে যে কূটনৈতিক প্রচেষ্টা এবং হরমুজে অব্যাহত উত্তেজনার মধ্যে ইরানের সাথে যুদ্ধ ফের শুরু হতে পারে। হরমুজের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যৎ বহুজাতিক সামরিক মিশনে ড্রোন, টাইফুন যুদ্ধবিমান এবং রয়্যাল নেভির যুদ্ধজাহাজ HMS ড্রাগন মোতায়েন করবে যুক্তরাজ্য। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 40টির বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকের পরে ঘোষণা দেয় দেশটি। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলার সময় দেশটিতে গোপনে হামলা চালায় সৌদি আরব। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পশ্চিমা দুজন কর্মকর্তার দেয়া তথ্য মতে গেল মার্চে সৌদি আরব ইরানে একাধিকবার গোপনে হামলা চালায়। তবে তারা ইরানের কোন কোন স্থাপনা টার্গেট করেছে সেটি স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি, যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে। ফলে ইরানের সঙ্গে চুক্তি করতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়ছে। তবে ট্রাম্প জানিয়েছেন, সাধারণ জনগণের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি ভাবেন না। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থানরত ইসরায়েলি সেনাদের টার্গেট করে রকেটগুলো ছোড়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য 3 সদস্যের কমিশন গঠন করেছে বিসিবি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। বাকি দুজন হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব BM এহসানুল মামুন। এছাড়া নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন সংস্থা ও ক্লাবের কাছে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠানো হচ্ছে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অবশেষে একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন। অভ্যন্তরীণ উন্নয়ন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা নয় বললেন পানি সম্পদ মন্ত্রী। হামে আরও 8 শিশুর মৃত্যু, পরিস্থিতির জন্য বিগত সরকারের ব্যর্থতাকে দুষলেন বিশেষ সহকারী। শিশুর নিরাপত্তায় মূল অগ্রাধিকার বললেন স্বাস্থ্যমন্ত্রী। কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ। ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া 67, খাসি 30, পচনরোধে বিনামূল্যে লবণ দেবে সরকার।
এবং শুরুর 1 ঘন্টার মধ্যে শেষ রেলের আগাম টিকিট বিক্রি। ফিরতি যাত্রার টিকিট 21 মে থেকে অনলাইনে শতভাগ বিক্রি। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।